দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি 4টে চারদিক। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজ পঞ্চম দিনে পড়েছে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা। আর সেই ধর্ণা মঞ্চেই দুপুরবেলায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে দেখা করেন, তিনি কথা বলেন। চিকিৎসকদের দাবি সহানুভূতির সঙ্গেই বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই আরজিকর কাণ্ডে কেউ যদি দোষী হয় তাহলে সেই দোষীরাও শাস্তি পাবে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরারও অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ধর্ণা মঞ্চ থেকেই আরজিকর সহ সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ারও কথা ঘোষণা করেছেন ধর্ণা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমিতির নেতৃত্বে কলেজের অধ্যক্ষ রাখা হবে সিনিয়র জুনিয়র চিকিৎসক নার্সদেরকেও, থাকবেন জনপ্রতিনিধিরাও, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে স্বাস্থ্য ভবনের সামনে নিয়ে যাব। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম দুপুরবেলাতেই সরাসরি জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের যে দাবি রয়েছে সেই দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিয়েছেন, এবং এই নিয়ে আলোচনা করছিলেন জুনিয়র চিকিৎসকরা, তাদের পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত কি নিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা? দেবজ্যোতি। দেবজ্যোতি, শোনা যাচ্ছে আমার কথা? না, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও কথা বলার চেষ্টা করব দেবজ্যোতির সঙ্গে। দেবজ্যোতি, আজই জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন বলেই আশ্বাস দিয়েছেন। অন্যদিকে তাদের যে দাবি রয়েছে সেই নিয়েও তারা আলোচনা করছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে কি এসে পৌঁছেছেন তারা? দেখো, এখনো পর্যন্ত তাদের বৈঠক চলছে, তবে বৈঠক থেকে এখনো পর্যন্ত কোনো নমনীয়তা কিন্তু আসেনি বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে যেহেতু বৈঠকটি চলছে, আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন শেষবারের একটা প্রচেষ্টা তিনি করেছেন, কারণ আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই কেসটির হিয়ারিং হবে এবং সেখানে কিন্তু একটা রুলিং দেবার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে একটা দাবি করলেন। হঠাৎই তিনি আজকে স্বাস্থ্য ভবনের সামনে যে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের ভাই বোন বলে সম্বোধন করলেন এবং সেখানে পরিষ্কার করে জানালেন যে গতকাল প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তাতে এই জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন তাদের যথেষ্ট সমস্যার মধ্যে তারা পড়েছেন এবং তাদের এই আন্দোলনকে সংগত বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মবিরতি প্রত্যাহারের কথা বলেছেন, তবে তারা ইতিমধ্যেই বৈঠক করছেন। এই বৈঠক থেকেই তারা সিদ্ধান্ত নেবেন। আমি দেখাবো যে যত সময় যাচ্ছে তত কিন্তু কর্মসূচির যে বহর চা কিন্তু বাড়ছে। ইতিমধ্যেই শুধুমাত্র ডাক্তারি ছাত্রছাত্রী নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষরা তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এই ধর্ণা মঞ্চের সামনে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে এরকম কর্মসূচি অনেক করেছেন, সেই জায়গাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে একটা মাস্টার স্ট্রোক দিলেন এবং তিনি চাইছেন আশু সমস্যার সমাধান হোক। কারণ জুনিয়র ডাক্তাররা যেভাবে 5 দিন ধরে এই প্রাকৃতিক বিপর্যয়ের মাঝখানেও এই আন্দোলন করছেন, সেই সঙ্গত কারণকে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাধুবাদ জানিয়েছেন। আমার ক্যামেরা পার্সন সুবীর দাস সেই ছবি দেখাচ্ছে যে যত সময় যাচ্ছে ততই কিন্তু এই আন্দোলনের ঝাঁজ বাড়ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজের বিভিন্ন স্তরের মানুষরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছেন। শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা নয়, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বহু ছাত্রছাত্রী এসেছেন এবং সমস্ত বেশ কিছু অরাজনৈতিক মঞ্চ থেকে তাদের খাবার দেওয়া হচ্ছে, তাদের জল দেওয়া হচ্ছে, ওআরএস দেওয়া হচ্ছে এবং এখান থেকেও কিন্তু টেলিমেডিসিনের একটা ব্যবস্থা জুনিয়র ডাক্তাররা করেছেন। কারণ যারা এখানে আসছেন তাদের পাশে থাকার বার্তাও জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সমস্ত দাবিকে তিনি বলেছেন যে মাথায় রয়েছে, আগামী কয়েকটা দিন সময় দেওয়া হোক, পরিস্থিতি বিচার করে সমস্ত বিষয়গুলি তিনি দেখবেন। তবে একেবারে দেবজ্যোতি, এখানেই আমরা দর্শকদেরকে শুনিয়ে রাখবো, তুমি আমাদের সঙ্গে থাকো দেবজ্যোতি। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই জুনিয়র চিকিৎসকদের যে দাবি দেওয়া সংক্রান্ত বিষয় রয়েছে সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ধর্ণা মঞ্চে গিয়ে কি বলেছেন শুনুন। আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে,
আপনারা আজকে 33 দিন 34 দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন, এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আমি এটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে। আর আপনাদের কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। আপনাদেরকে শোনালাম যে জুনিয়র চিকিৎসকদের যে 5 দফা দাবি ছিল, সেই দাবি সংক্রান্ত বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন। আমরা আবারও সরাসরি স্বাস্থ্য ভবনের সামনেই আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতির সাথে কথা বলবো। দেবজ্যোতি, এর আগে আমরা যে ছবি দেখেছিলাম যে আর জি কর মামলায় যখন সুপ্রিম কোর্টে শুনানি চলছিল, সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে যদি জুনিয়র চিকিৎসকরা তারা কাজে যোগ না দেন সেক্ষেত্রে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। তারপর যদি রাজ্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। আজও ধর্ণা মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদেরকে। এই বিষয় নিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা কি কোনো ভাবনা চিন্তা করছেন? দেখো, তারা কিন্তু গত কয়েকদিন ধরে সেই কথা বলছেন যে তাদের উপর যে আক্রমণই নেমে আসুক তারা কিন্তু আন্দোলন থেকে সরবেন না। তবে 2022 সালের একটি ঘটনা বলি, উত্তরপ্রদেশে একই রকম অবস্থা হয়েছিল। সেই সময় কিন্তু উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার এজমা জারি করে জুনিয়র ডাক্তারদের উপর ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন মানবিকতার সঙ্গে এই জুনিয়র ডাক্তারদের যে দাবি, সেই দাবিকে তিনি বিবেচনা করবেন এবং তাদের ওপর কোনো প্রতিহিংসামূলক আচরণ সরকারের পক্ষ থেকে করা হবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে যে কথা বলছেন, জুনিয়র ডাক্তারদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হচ্ছে এবং কয়েকদিন সময় মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন। আজকে যে মঞ্চে তিনি এসেছিলেন সেখানে বেশ কিছু বার্তা দিয়েছেন যা সদার্থক বলে জুনিয়র ডাক্তাররা জানাচ্ছেন। কিন্তু তাদের যে দাবি রয়েছে 5 দফা দাবি, সেই দাবিটাকে তারা শুনবেন না এবং তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তার যে কথা বলা হয়েছিল, সেই নিরাপত্তার দাবি কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে পূরণ করা হয়েছে। বেশ কিছু রূপরেখা ঠিক করা হয়েছে বিভিন্ন হাসপাতালগুলোতে। অর্থাৎ আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুনিয়র ডাক্তাররা রাজ্যের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে কর্মবিরতির বিষয়ে কি সিদ্ধান্ত নেন, তবে তারা মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে যে কর্মবিরতি প্রত্যাহার করবেন না তাও কিন্তু পরিষ্কার। অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বলেছেন তিনি একাধারে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দিদি হিসেবে তাদের কাছে বার্তা দিতে এসেছেন যদি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করে নেন তাদের যে দাবিগুলো রয়েছে। এই খবর দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে এই মুহূর্তের আরো একটি বড় খবরের দিকেও আমরা নজর রাখবো। কলকাতার রাস্তায় ফাটলো বোমা। কলকাতার রাস্তায় ফাটলো বোমা, আহত প্রৌঢ়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বম্ব স্কোয়াড এসএন ব্যানার্জি রোডে, সেখানেই বোমা ফাটলো। ঘটনাস্থলে ইতিমধ্যেই বম্ব স্কোয়াড গিয়ে পৌঁছেছে। খোদ শহর কলকাতার বুকে এবার বোমা ফাটার ঘটনা ঘটলো। আহত হয়েছেন এই ঘটনায় এক প্রৌঢ়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বম্ব স্কোয়াড এসএন ব্যানার্জি রোডে। এই ঘটনা ঘটেছে শহর কলকাতাতে। বোমা
ফাটার ঘটনা, যেখানে এই ঘটনার জেরে এক প্রৌঢ় আহত হয়েছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, শহর কলকাতায় বোমা ফাটার ঘটনা ঘটেছে, কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত? একদমই তোমাকে জানিয়ে দেবো ইতিমধ্যেই যে এসএন ব্যানার্জি রোড, অর্থাৎ শহর কলকাতার এসএন ব্যানার্জি রোড, সেখানে যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই যে একজন ব্যাকপ্যাকার, অর্থাৎ কাগজ কর্মী যেটা আমরা বলে থাকি, সেই ধরনের এক ব্যক্তি, সে যখন এসএন ব্যানার্জি রোডের এই জায়গায় যে চিত্র আমরা দেখাচ্ছি, সেই জায়গায় যখন সে যায় এবং কিছু একটা তুলতে যায়, সেই সময় কিন্তু তার হাতের যে রিস্ট সেটা ইনজিওর্ড হয়েছে এবং সেখানে একটা বিস্ফোরণের আওয়াজ পায় এবং তারপরেই তার হাতে আহত হয়। সেই ব্যক্তি আহত হয়, হাতের রিস্টে তার ইনজিওরি রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনাস্থলে ইতিমধ্যেই বোম স্কোয়াড গিয়ে পৌঁছেছে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। কি ছিল সেখানে, কেন এই বিস্ফোরণ, কি থেকে এই বিস্ফোরণ, সেই বিষয়টা কিন্তু খোঁজার ইতিমধ্যেই চেষ্টা করছে। বোম স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে। বোম স্কোয়াড কিন্তু ইতিমধ্যেই দেখছে যে ভিতরে কি ছিল এমন, কারণ আমরা জানি যে যে যারা কাগজ পূরণী হয় তাদের একটা যে ব্যাগ থাকে, সাধারণত একটা থলে যেটা বলা হয় সেটা থাকে, এবং সেই ব্যাগের ভিতরে যে চিত্র দেখা যাচ্ছে যে বোম স্কোয়াড তাদের রীতিমতো সেই ব্যাগের ভিতরে তারা খুলে দেখছে যে একটা মেজারমেন্ট নিয়ে, সেই ব্যাগের ভিতরে তারা সেফটি অ্যান্ড মেজারমেন্ট নিয়ে খুলে দেখছে। বোম স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে এবং কি থেকে এই বিস্ফোরণ সেটা যদিও স্পষ্ট নয়, তবে বোমা রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু এখন প্রধান নজরে ইতিমধ্যেই দেখা হচ্ছে। সেই বিষয়টা বোম স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে। যেই ব্যক্তি আহত হয়েছে তার রিস্টে আহত হয়েছে, অর্থাৎ হাতের যে রিস্ট সেখানে আহত হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তাকে এনআরএসে শিফট করা হয়েছে, সেখানে চিকিৎসাধীন বলে এমনটাও জানা যাচ্ছে। রিয়া, সেক্ষেত্রে কে বা কারা এই বোমা সেখানে রাখলো, এই বিষয়ে কি কোনো খবর এখনো পর্যন্ত রয়েছে? দেখো, তুমি একটা বিষয় বলে থাকবো যে এটা বোমা বলেই অনুমান করা হচ্ছে। কেন অনুমান বলছে? কারণ এখন স্পষ্ট নয় যে সেখানে বোমাই ছিল কিনা, অন্য কিছুও থাকতে পারে, কিন্তু অন্য কিছু থাকা, এই ধরনের বিস্ফোরণ যেখানে ইনজিওর্ড হতে পারে একজন ব্যক্তি, সেই বিষয়টা থেকেই অনুমান করা হচ্ছে তাহলে সেখানে বোমাই ছিল। কিন্তু যদি সেখানে বোমাই থাকে স্পষ্ট হয়, তাহলে এই বোমা কলকাতায় এর মতো জায়গাতে এলো কি করে, সেই প্রশ্ন কিন্তু প্রবল, এবং সেটাই কিন্তু দেখা হচ্ছে যে যেখানে এনার্জির মতো জায়গাতে এই থেকে, এবং যেটা লোকালিটি একটি এবং সেখানে রীতিমতো থাকে একাধিক দোকান রয়েছে। আমরা জানি এসএন ব্যানার্জি রোড অন্যতম একটি বৃহত্তম রোড, সেখানে এই বোমা এলো কোথা থেকে যদিও এখনো স্পষ্ট নয় যে সেটা বোমাই কিনা, এবং সেই বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে কি ভাই এটা স্পষ্ট নয়। তবে দেখা কি থেকে বিস্ফোরণ, সেই কারণের জন্যই কিন্তু বোম স্কোয়াডকে নামানো হয়েছে সেখানে। ধন্যবাদ রিয়া, তোমায়। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর, শহর কলকাতাতেই যে অনুমান করা হচ্ছে বোমা ফাটানোর ঘটনা, এবং সেই ঘটনাতেই এক প্রৌঢ় আহত হয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বম স্কোয়াড। 4:04 দিকে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। 4:04 দিক নিয়ে ফিরে এলাম বিরতির পর। আবারও যে খবরের দিকে নজর রাখবো, স্বাস্থ্য ভবনের সামনে এই নিয়ে পঞ্চম দিনে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা চলছে, আর সেই ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের যে দাবি রয়েছে তা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে কেউ দোষী হলে শাস্তি পাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরারও অনুরোধ জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, ধর্ণা মঞ্চ থেকে আরজিকর সহ সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। দেবজ্যোতি ঘোষ স্বাস্থ্য ভবনের সামনে থেকে এই মুহূর্তে রয়েছেন বিশেষ প্রতিনিধি। দেবজ্যোতি, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলনকারী চিকিৎসকদের ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছিলেন, একাধিক আশ্বাস তিনি দিয়েছেন, পাশাপাশি রোগী কল্যাণ সমিতি তাও ভেঙে দিয়েছেন, সেখান থেকেই একথাও ঘোষণা করেছেন। এই নিয়ে জুনিয়র চিকিৎসকরা তাদের কি বক্তব্য? দেখো, কিছুক্ষণ আগে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, তাতে তারা খুশি, কিন্তু তারা যে দাবিগুলো করছেন, অর্থাৎ 5 দফা দাবি ছিল, তার মধ্যে 2টি দাবি ইতিমধ্যেই পূরণ হয়েছে। বাকি যে 3টে দাবি রয়েছে, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন না।
তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বৈঠক করতে চান এবং সরাসরি তার সম্প্রচার করতে হবে, এই দাবি তাদের ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বৈঠকে থাকবেন, একথাও তিনি জানিয়েছেন। তবে এই মুহূর্তে তাদের যে জেনারেল বডির মিটিং হচ্ছে, সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত হয় তার উপর নির্ভর করছে এই আন্দোলন। তবে আগামীকাল রবিবার রয়েছে, আগামী পরশু সোমবার রয়েছে, অর্থাৎ তাদের কাছেও কিন্তু মাত্র দুদিনের সময় রয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের একটা আদেশ আসবে বা সুপ্রিম কোর্টে যেহেতু শুনানি হবে, সেই জায়গাতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে শেষবারের মতো তিনি একটা প্রচেষ্টা করলেন এবং আবেদন করলেন, এবং জুনিয়র ডাক্তাররা যদি তার আবেদনে সাড়া দেন এবং আলোচনায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রস্তুত। অর্থাৎ দুই পক্ষই কিন্তু আলোচনায় প্রস্তুত বলছেন, কিন্তু যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে লাইভ স্ট্রিমিং নিয়ে। গত পরশুদিন যে ঘটনা ঘটেছে, যে এখান থেকে জুনিয়র চিকিৎসকরা 15 জন যাবার কথা ছিলেন, তারা 34 জন গেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মেনে নিয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন এবং লাইভ স্ট্রিমিংয়ে যে শর্ত দেওয়া হয়েছিল, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনারা রেকর্ডিং করতে পারেন, সেই রেকর্ডিং ক্লিপ আপনাদের দিয়ে দেওয়া হবে। সেই জায়গাতেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়, তারপরে কিন্তু সেই যে বৈঠক, সেই বৈঠক বাতিল হয়। অর্থাৎ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ স্ট্রিমিংয়ের মতো একটা সাধারণ সমস্যা নিয়ে যেভাবে বৈঠকটি বানচাল হয়েছে, তা নিয়ে কিন্তু রাজনৈতিক একটা অনুপ্রবেশের কথা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বলছেন। কারণ গত কয়েকদিন ধরে যে ছবি দেখা গেছে, সেখানে বেশ কিছু রাজনৈতিক দলের অনুপ্রবেশ লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুনিয়র ডাক্তাররা পরিষ্কার করে জানাচ্ছেন যে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান এবং তারা তাদের সঙ্গে আলোচনা করতে চান। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে জুনিয়র ডাক্তারদের পাশে এসেছেন এবং জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলন করছেন, তাকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পরিষ্কার করে তাদের বলেছেন এরা যারা আন্দোলন করছেন তাদের ভাই বোনের মতো, সেইভাবেও সম্বোধন করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আসেননি, তিনি বাড়ির দিদি হিসেবে এসেছেন। তবে জুনিয়র ডাক্তাররা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু পদক্ষেপে খুশি, কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে তাদের লাইভ স্ট্রিমিং করতে দিতে হবে এবং তাদের যে 5 দফা দাবি রয়েছে, সেই দাবি পূরণ করতে হবে। সেই জায়গাতেই তারা কিন্তু এখনও অনড় রয়েছেন। তবে এই মুহূর্তে সমস্যার সমাধান কি হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছেন, জুনিয়র ডাক্তাররাও তারা বৈঠক করছেন। এই বৈঠকের পরে একেবারে দেবজ্যোতি, এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগ নিয়েছেন এবং আজকে জুনিয়র চিকিৎসকদেরকে বেশ কিছু আশ্বাসও তিনি ধর্ণা মঞ্চে গিয়ে দিয়েছেন। অন্যদিকে এই বিষয় নিয়ে আলোচনায় বসেছে জুনিয়র চিকিৎসকরা। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে দর্শকদেরকে শুনিয়ে রাখবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে গিয়েছিলেন এই ধর্ণা মঞ্চে, সেখানে গিয়ে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে ঠিক কি বলেছেন এই বিষয়ে শোনাবো। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে, আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব। আমি আশা করি আপনারা এত কষ্টের মধ্যে বৃষ্টিতে ভিজছেন এবং আপনাদেরও পরিবার চিন্তায় আছে এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছেন। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না, আমি কোনো অ্যাকশন নেব না। আমি ইউপি পুলিশ নই, ওরা এসমা জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না, আপনারা নিশ্চিন্ত থাকুন। কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন,
আপনারা আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আপনাদেরকে শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন। আমরা সরাসরি আবারও কথা বলবো বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, আজকে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বলেছেন যে তিনি সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে নন, একজন দিদি হিসেবে, অভিভাবক হিসেবে সেখানে গিয়েছেন। যারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছেন এবং তাদের আন্দোলনকে সদর্থক বলেই তারা বলছেন। সেক্ষেত্রে তাদের কি বক্তব্য? দেখো অভিক, মমতা বন্দ্যোপাধ্যায় যে মঞ্চে এসেছিলেন এবং যে বার্তা দিয়েছিলেন তাকে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু তারা যেটা দাবি করছেন যে তাদের যে 5 দফা দাবি ছিল সেই দাবি থেকে তারা সরছেন না। তারা বলছেন এই দাবিগুলো যদি পূরণ হয় আমরাও কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসা পরিষেবায় ফিরতে চাই। এবং দেখো একটা সদার্থক ভূমিকা রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তাও দিয়েছেন যে শেষবারের মতো তিনি একটা আবেদন করতে এসেছেন। এখন জুনিয়র চিকিৎসকদের কোর্টে বল, তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা রাজ্য সরকারের সঙ্গে আলাপ আলোচনায় যাবেন কিনা, এবং আলোচনা যদি যেতে চান তারা মুখ্য সচিবের সঙ্গে মেল মারফত যোগাযোগ করতে পারেন এবং তারপরেই কিন্তু পরিস্থিতি কোন দিকে যাবে তা জানার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তবে যেটুকু জানা যাচ্ছে আজকে সেই বৈঠক হবার সম্ভাবনা একেবারেই নেই, হয়তো আগামী কাল পরশুর মধ্যে সেই বৈঠক হতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো সময় তিনি আলোচনায় বসতে চান, জুনিয়র ডাক্তারেরা বলেছে আলোচনায় বসতে চান, কিন্তু এই লাইভ স্ট্রিমিং একটি ছোট্ট শব্দে কিন্তু এই আলোচনা এই নিয়েই সেই আলোচনায় বাদ সেধেছিল এবং সেই ক্ষেত্রে আজকে তারা আলোচনায় বসেছেন। কি সমাধান সূত্র বেরিয়ে আসে নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদেরকে শোনাবো যে আজকে ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই পৌঁছে যাওয়াকে সদর্থক ভাবেই দেখেছে জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু উদ্যোগের কথা বলেছেন, পাল্টা জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। আমরা আলোচনায় সবসময় রাজি ছিলাম, আছি এবং থাকবো, কারণ আমরাও চাই এই সমস্যার একটা সুস্থ সমাধান হোক, আমরা যাতে দ্রুত কাজে ফিরতে পারি। আমরা আজকে এটা সদর্থক ভূমিকা হিসেবে দেখছি, আমরা ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারের যে 5 দফা দাবি সেই দাবিতে কিন্তু কোনো সমঝোতা আমরা করব না, কোনো সমঝোতা করব না। কিন্তু আমরা এই যে মুখ্যমন্ত্রী এসেছেন আমাদের সাথে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন, আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমরা এক্ষুনি আলোচনার মাধ্যমে এই মুহূর্তে এই অচলাবস্থা কাটানোর জন্য ওনার কাছে দাবি জানাচ্ছি, এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন। এক্ষুনি এই যে মিডিয়া রয়েছে আমি দাবি জানাচ্ছি স্বচ্ছভাবে এখানেই আলোচনা হোক, এখানে আলোচনা হয়ে আমাদের দাবি উনি মেনে নিক। আমরা চাই এটা, উনি এত দূর এসেছেন, আমাদের কাছে এসেছেন, স্বাস্থ্য ভবন এখানেই, আমরা স্বাস্থ্য ভবন, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি এক্ষুনি আমাদের সাথে বসে আমাদের এই ন্যায় বিচারের 5টা দাবি মেনে নিন, এটা আমাদের তীব্র দাবি থাকবে। এবং মুখ্যমন্ত্রী সমস্ত কলেজের রোগী কল্যাণ সমিতিকে ডিজলভ করার যে সিদ্ধান্ত আমাদের কাছে জানা গেলেন তাকেও আমরা ওয়েলকাম জানাই। আমরা চাইব আমাদের 5 দফা দাবিও এই আলোচনার মাধ্যমে সুস্থ সমাধান হোক। এখনো পর্যন্ত আমাদের কাছে লাইভ স্ট্রিমিং এর দাবি অনর, এবং মুখ্যমন্ত্রী আজকে এলেন, মাননীয় মুখ্যমন্ত্রী, সেটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। এই সদর্থক ভূমিকাকে আমরা হোলহার্টেডলি অ্যাকসেপ্ট করি, ওয়েলকাম জানাচ্ছি। এর পাশাপাশি আমরা আলোচনায় এই মুহূর্তেই বসতে চাই এবং আলোচনার মাধ্যম লাইভ স্ট্রিমিং হবে, এই পর্যন্ত এখনো দাবি। জিকর সহ অন্যান্য মেডিকেল কলেজের যে রোগী কল্যাণ সমিতি সেটা ডিসলভ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী, কি?
দেখুন, এই রোগী কল্যাণ সমিতির মধ্যেই বিভিন্ন জায়গাতে ঘুঘুর বাসা আছে, অর্থনৈতিক দুর্নীতির যে অভিযোগ উঠছে সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, কিন্তু জনসমক্ষে যে কথা উঠে আসছে, সংবাদ মাধ্যমে যে কথা ভাইরাল হচ্ছে, তার মধ্যে দিয়ে যদি দুর্নীতির বাসা সত্যিই থেকে থাকে তাহলে তো এটাকে অবশ্যই ভাঙা উচিত। এবং আমরা তো সমস্ত দুর্নীতি চক্র, স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি চক্র জড়িত সেই দুর্নীতি চক্রকে ভাঙারই আবেদন জানিয়েছি। আমাদের 5 দফা দাবির মধ্যে সেই দাবিও আছে। 5 দফা দাবি তাহলে থেকে থাকছে, 5 দফা দাবি থাকছে, সেই দাবি নিয়ে আলোচনা হতে পারে, সেই দাবি নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। আপনাদেরকে শোনালাম জুনিয়র চিকিৎসকরা তারা কি বললেন এই প্রসঙ্গে। আজ ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই নিয়েই কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। পাশাপাশি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন, অন্যদিকে চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক তিনি কি বলছেন, শুনুন। মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং এ রাজি হন। আজকে মুখ্যমন্ত্রী এসেছেন, আমার ধারণা এবার দ্রুত বৈঠকের ব্যবস্থা উনি করবেন। উনি যা বলতে চাইছেন সেটা লাইভ হয়ে তার যত গোটা রাজ্যের মানুষ জানে। কিন্তু ওনার কাছে যে দাবিগুলো কি, কেন, তথ্য, যুক্তি ইত্যাদি, এই যে নানান রকম মিথ্যা এবং ইত্যাদি ইত্যাদি প্রচারিত হচ্ছে, বাস্তবটা কি সেটা লোকের কাছে আসা উচিত। নিশ্চয়ই লাইভ স্ট্রিমিং এবং বৈঠকের দিন উনি দ্রুত জানাবেন। কিন্তু আমার যেটা খারাপ লাগলো, উনি বললেন যে দুর্নীতি যারা করে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই। পরের শব্দটাই বললেন শত্রুতাও নেই। তারা কেউ আর বন্ধুও নয়, তারা কেউ আর শত্রুও নয়। আমি হতাশ, মুখ্যমন্ত্রী দুর্নীতির গ্রস্ত, তারাও বন্ধু নিশ্চয়ই হতে পারেন না, কিন্তু তারা বন্ধুও নয়, শত্রুও নয়। এটা মুখ্যমন্ত্রীর অবস্থানটা স্পষ্ট করে দিচ্ছে যে আসলে নানাবিধ অপরাধে যুক্ত যারা, তারা কিভাবে এবং কেন প্রশ্রয় পায়। বলতে পারলেন না যে দুর্নীতি আমার সত্যি, বলতে পারলেন না। দুর্বল চিত্রনাট্য। পাশেই স্বাস্থ্য ভবন, ওখানে পৌঁছে গিয়ে কথা বলার পর তাদের ডেকে নিতে পারতেন সমস্যার সমাধান করতে। যারা আন্দোলন করছেন তারা স্বতন্ত্রভাবে আন্দোলন করছেন, কোনো দলের পতাকা ছাড়াই আন্দোলন করছেন। কিছু কিছু লোকজন আছেন তারা আবার ওর মধ্যে ঢুকে গিয়ে রাজনীতিতে বেঁচে থাকতে চাইছেন। ডাক্তারদের ধর্নার মধ্যে অংশগ্রহণ করে বিজেপি পার্টি অফিসের দেওয়ালে কাস্তে হাতুড়ি তারা এঁকে দিয়ে চলে আসছেন। এমন কিছু স্লোগান দিচ্ছেন ওখান থেকে যেটার সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এর থেকে ডাক্তারদেরও সচেতন হতে হবে। আজকে সমান্তরাল ভাবে দলতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে বিভিন্ন হসপিটালের ওপরেই রোগী কল্যাণ সমিতির দ্বারা। অর্থাৎ রোগী মারা গেছে, তারপর চিকিৎসকরা এসে চিকিৎসা শুরু করছেন। বিষয়টা এরকম। আজকে সমস্ত দায়ভার তার, স্বাস্থ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী নিজেই। তাহলে যদি তিনি সত্যি মেটাতে চান, তাহলে তাদের ছোট ছেলেরা আপনাকে যদি মনে করেন, তাদেরকে ডাকা হয়েছে, তারা বলছেন তারা নিজেরা বৈঠক করে তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কিনা ভাববেন। তারা 5 দফা দাবিতে অনড়। চিকিৎসকদের অবস্থানকে আপনারা কিভাবে দেখছেন? চিকিৎসকদের অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। চিকিৎসকরা বিভিন্ন ধরনের ঘটনার শিকার, কারণ এটা একটা পুঞ্জীভূত ক্ষোভ এবং সিনিয়র ডক্টরদেরও প্রবল আপত্তি, বিরোধ আছে। বর্তমান সরকারের প্রতি তাদের ক্ষোভ আছে, তো সেটাকে প্রশমিত করবার দায়িত্ব হচ্ছে সরকারের। যারা আন্দোলন করছেন চিকিৎসকরা, কখন, কিভাবে, কোথায় তারা যাবেন, বৈঠক করবেন, এটা তাদের স্বকীয় সিদ্ধান্ত হবে। এটার মধ্যে আমরা হস্তক্ষেপ করতে যাব কেন? আমরা পরিস্থিতিকে দেখছি। আমরা মনে করি যতক্ষণ তৃণমূল কংগ্রেস সরকার থাকবে এই পরিস্থিতির বা এই ক্ষোভ প্রশমিত করা সম্ভব নয়। একটাই পথ আছে। প্রথম কথা এবং প্রধান কথা হচ্ছে, আমরা সবাই চাই এই অচল অবস্থা কাটুক। দুপক্ষকেই নমনীয় আচরণ করতে হবে। বিলম্বে হলো রাষ্ট্র প্রশাসনের সর্বোচ্চ মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রী, ছাত্রছাত্রী, জুনিয়র ডাক্তার ভাই বোনেদের কাছে গিয়ে পৌঁছেছেন। তারা তাদের দাবি নিয়ে অনড়। তাদের 5 দফা দাবি কিন্তু কাছ থেকে চাঁদ এনে দেওয়ার মতন দাবি নয়। তাদের দাবি প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে মাননীয় মুখ্যমন্ত্রী তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে অচিরেই সমাধান করতে পারেন বলে আমাদের মনে হয়েছে। আমরা সবাই চাই, মাননীয় মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই চান, যে সব ক্ষেত্রের মতন স্বাস্থ্য ক্ষেত্র থেকেও সমস্ত রকমের পথ রক্তকে বার করে দেওয়া হোক। দুর্নীতি মেডিকেল শিক্ষায়, হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন জেলা স্বাস্থ্য প্রশাসনে যে আছে, আজ আকাশে নীল আকাশের মতো পরিষ্কার হিসেবে দেখা দিয়েছে
মাননীয় মুখ্যমন্ত্রীও দেখতে পাচ্ছেন। এবং সকলের দাবি, জুনিয়র ডাক্তারদের দাবি, আমাদের দাবি যে যারা যেভাবে যতটুকু দুর্নীতির সাথে যুক্ত ছিলেন আছেন তাদের সকলকে এই সিস্টেম থেকে বার করতে হবে। যারা তথ্য গোপন করার চেষ্টা করছেন, তথ্যের অপলাপ করছেন, প্রমাণ লোপের চেষ্টা করছেন, দুর্নীতি ছাড়া আর কিছু নয়। প্রমাণিত হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যম প্রমাণ দিচ্ছেন, তার উপরে ভিত্তি করে মুখ্যমন্ত্রী 30 দিন 35 দিন হয়ে গেল এখনো নিজস্ব কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। এটা সম্ভবত সঠিক নয়। আন্দোলনকারী চিকিৎসকদের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পৌঁছে যাওয়ার ভূমিকাকে কিভাবে দেখছে চিকিৎসক মহল থেকে রাজনৈতিক মহল আপনাদেরকে শোনালাম। আর সেখানেই জুনিয়র চিকিৎসকরা যারা এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। মুখোমুখি হয়ে কি জানালেন তারা, দেখুন। আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতা তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চেয়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন আজকে স্বাস্থ্য ভবনের সামনে পঞ্চম দিনে পড়ল। এই আন্দোলন স্থলে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এসে বিভিন্ন সরকারি যে মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানকার রোগী কল্যাণ সমিতিকে ভেঙে দেওয়ার কথা বলেছেন। এমনকি এও জানিয়েছেন যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হবে না। তারপরে কি ভাবছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা? মুখ্যমন্ত্রী জানিয়েছেন যেটা, তারপরেও কি আপনারা নিজেদের দাবি যেগুলো রয়েছে সেই দাবি বা নিজেদের মধ্যে যে বৈঠকের কথা বলছিলেন সেটা নিয়ে এখনো পর্যন্ত কি কোনো সিদ্ধান্ত হয়েছে? দেখুন, আমরা এটাই বলবো যে যদিও আজকে 35 দিন হয়ে গেছে, 35-36 দিন কেটে যাওয়ার পরে হলেও তার দিক থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা যেটুকু সদিচ্ছা দেখতে পেয়েছি সেটাকে আমরা খুশি মনেই নিতে চাই। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাইমারিলি যে কোনো জায়গায় যে কোনো সময় যদি মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন যে তিনি আমাদের সঙ্গে আলোচনায় বসতে চান, তাহলে আমরা সেই আলোচনার মধ্যে আসতে রাজি রয়েছি। এবং সে বিষয়ে আমাদের এই মুহূর্তে আমাদের নেতৃত্বের মধ্যে জেনারেল বডি মিটিং চলছে, যে মিটিংয়ে এই বিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এখানে আমরা আরও একটা বিষয় স্পষ্ট করতে চাই, কোনো একটা স্পেসিফিক পয়েন্টে সাব পয়েন্ট নয়, বলা ভালো স্পেসিফিক পয়েন্টে সাব পয়েন্ট নয়। আমরা 5টা দফা নিয়ে, আমাদের যে 5টা দফা 5টা দাবি রয়েছে, সেই 5টা দাবি নিয়েই আমরা খোলা মনে স্বচ্ছভাবে আলোচনা হোক, এটাই আমরা চাইছি। এবং এই আলোচনাটা সেই অভিমুখে হবে, সেটাই আমরা এক্সপেক্ট করছি। সময় আর একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরজিকরের বুকে যে নৃশংস ঘটনা ঘটেছিল 9 তারিখ, সেই ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তার আজ 34 দিন অতিবাহিত। আজকে আমরা দেখতে পাই এই 34 দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই মঞ্চে এসেছিলেন এবং তিনি একটা সদর্থক বার্তা দিয়েছিলেন বলে আমরা মনে করি। এই বার্তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করি, আলোচনা করে আমাদের যা সুচিন্তিত মতামত উঠে এসছে সেটা আপনাদের কাছে রাখছি। আমরা আলোচনায় বসতে চাই, আগেও যেমন আমরা বলেছি এখনো আমরা বলছি, আমরা আলোচনায় বসতে চাই এবং মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই দেখছি। সেই জায়গা থেকে আবার বলছি, আমরা আলোচনায় বসতে চাই যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। যদি আজকে চান আজকে, এক্ষুনি চাইলে এক্ষুনি। আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে 5 দফা দাবি। আমাদের দাবি দেওয়াটাই আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের মনে করি। সেই দাবি দাবার জায়গা নিয়েই আমরা বসতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস, কখন, টাইম বলে যাননি। সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি, সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে দেবো। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন, টাইম দিন, প্লেস দিন, যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের 5 দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বসব। এইটুকুই বলা। স্বচ্ছতার প্রশ্ন যেমন ছিল সেই স্বচ্ছতার প্রশ্ন থাকছে। আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেট, প্লেস, টাইম জানিয়ে দেবেন সেই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে জায়গায় যাব সেখানে মিডিয়া বন্ধুদের কাছে একটু বলবো, একটু ধৈর্য ধরুন। আমাদের আলোচনা চলছে,
এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়েই আমরা যাবো। একদমই সেই জায়গা থেকে যেটা বলছি, আমার মনে হয় আলোচনা যদি করতে হয় খোলা মনে আলোচনা হওয়া উচিত। সেখানে আমাদের জায়গা থেকে স্বচ্ছতা প্রশ্ন আমরা রেখেছি। সেই জায়গা থেকে আমরা বলছি যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গার জানাবেন, মিডিয়া বন্ধুদের একটু ধৈর্য ধরতে বলবো, আমরা চিন্তা করবেন না, আমরা জানিয়ে যাবো। স্বচ্ছতার প্রশ্ন আমরা জানিয়ে যাবো। গত পরশু যে অবস্থা ছিল সেখান থেকে কি জট কাটার একটু হলো? হ্যাঁ, অবশ্যই আলোচনার মাধ্যমে তো জট কাটতে পারে, এটা আমরা বারবার বলেছি। তাহলে আমাদের 5 দফা যে দাবি আছে সেই দাবি নিয়ে আলাপ আলোচনা হলেই জট কাটতে পারে, যে কোনো মুহূর্তেই জট কাটতে পারে। তাহলে যে মুহূর্তে জায়গা উনি জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের যাবতীয় যা পরিকল্পনা সহ আমাদের 5 দফা দাবি আছে, আর তো কিছু নেই। যে মুহূর্তে আমাদের দিক থেকে সেরকম কোনো জায়গা নেই, কিন্তু আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই, যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে আসবো। আমি মেলটা একটু আপনাদের কাছে পড়ে বলে দিচ্ছি। To Honorable Chief Minister, State of West Bengal, respected ma'am, we are grateful that you have shown an exceptional goodwill gesture by coming amidst us in the adverse weather and share your thought with us. We take this as a welcome step towards your smooth discussion and cultivate clarity of our 5-point demands for which we have protesting peacefully for the last 35 days. We are more than willing to have a discussion in your amidst presence with adequate representation and proper transparency as agreed by both parties. We are eagerly waiting for your positive response to end this impasse and kindly let us know the place and time of the convention of the meeting. Thanking you, West Bengal Union Congress. যেটা যা ছিল তাই মেলের উত্তর আসুক, সমস্ত জানিয়ে যাবো। আমার মনে হয় ওনারা যে মেলের উত্তর দেবেন সেই উত্তরটা পাওয়ার পরে আমরা যদি ডিসিশন হয় তার আগে আমরা ইনভাইট করে তারপরে আমরা যাবো। ধৈর্য ধরার অনুরোধ রইল, সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আলোচনার মাধ্যমে জট কাটানোর যে রাস্তা তৈরি হবে, সেই যদি আমাদের কাছে কোনো চিঠি আসে সেই চিঠির উত্তর এবং আমরা যে যাচ্ছি এবং তার আগে আমরা আপনাদেরকে জানিয়ে আমরা যাবো। ঠিক আছে, আপনাদেরকে জানালাম যে আমরা আবার জানাবো। স্বচ্ছতার প্রশ্ন আমাদের আগে স্বচ্ছতার প্রশ্ন আমাদের এখনো রয়েছে। আমরা একটু অপেক্ষা করি, আপনারা মেলটার জন্য অপেক্ষা করছেন কি উত্তর আসে সরকার পক্ষ থেকে, আমরাও সেটার জন্য অপেক্ষা করছি। আমরা অপেক্ষা করি, একটু ধৈর্য ধরি। উনি এখানে এসে যে সদর্থক বার্তা দিয়েছেন, আমাদের মেলের রিপ্লাইও আমরা আশা করছি ওনারা দেবেন। আমরা দেখি সেটা কি আসে, তারপর আমরা যদি কোনো রকম কোনো উনি প্লেস এবং টাইম যদি জানেন তাহলে আমরা আপনাদেরকে সিদ্ধান্ত জানিয়েই যাব। স্বচ্ছতার কথা বলেছি, আমরা অপেক্ষা করি। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিয়ে রাখবো। আলোচনা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর দফতরকে মেল করেছেন তারা, আলোচনায় বসতে রাজি জুনিয়র চিকিৎসকরা। সময় ও জায়গায় জানতে চেয়ে মেল। আপনারা একটু শান্তি রাখুন তো, এখান থেকে নেমে যান না, এখান থেকে একটু নামুন।
নিচে নামুন इस बात से हमें बहुत प्रसन्नता है और जो उन्होंने बातें रखी আপনাদেরকে এই মুহূর্তে শোনালাম যে সাংবাদিকদের মুখোমুখি জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে ইমেল, মুখ্যমন্ত্রীর দফতরকে ফের ইমেল করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সময় এবং জায়গা জানতে চেয়ে এই মেল করা হয়েছে, আলোচনা প্রক্রিয়া স্বচ্ছ হোক সেই কথাই তারা জানিয়েছেন সাংবাদিক বৈঠকে। সময় এবং জায়গা জানতে চেয়ে ইমেল পাঠানো হয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে। এই খবরের দিকে নজর থাকবে। এখন সময় একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। 4 দিন এই রাস্তায় কাটানোর পর মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এলেন। আমরা তখনই বলেছি যে আমাদের আন্দোলন তিনি যে এলেন এই আন্দোলন এটাকেই ন্যায্যতা দেয় যে আমাদের যে 5 দফা দাবি, ন্যায় বিচারের দাবিতে যে আমরা আন্দোলন করছি, তিনি যে এখানে এলেন তার মানে এটাই বোঝায় যে আমাদের এই 5 দফা ন্যায় বিচারের দাবি অত্যন্ত ন্যায্য এবং তিনি যে বাধ্য হলেন আমাদের এখানে আসতে, এটা কিন্তু এটাই বোঝায় যে আমাদের এই 5 দফা ন্যায় বিচারের দাবি, যে দাবি নিয়ে আজকে আমরা রাত দখলের ডাক দিয়েছি, আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি, আমাদের 5 দফা দাবি অত্যন্ত ন্যায্য। তিনি এসে বললেন যে তিনি আলোচনায় আসতে চান, কিন্তু খুব আশ্চর্যভাবে আমরা দেখলাম, আমরা এখানে কিন্তু উপস্থিত ছিলাম, আমরা তখন বলেছিলাম যে আপনি তো এসেইছেন, আমরা যে বিলটাও পাঠালাম যে ভিত্তিতে যে আমরা এই 5 দফা দাবি নিয়ে স্বচ্ছতার মাধ্যমে তো আলোচনা করতেই চাই, তাহলে এক্ষুনি কেন নয়, যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমরা এই আলোচনা করতে চাই। কিন্তু তিনি কিন্তু আমরা দেখলাম একটা প্রেস বাইট দিয়ে এখান থেকে চলে গেলেন। কিন্তু আমরা আশাবাদী, তিনি আমাদের বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আমাদের সিনিয়র হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের কাছে এসেছেন। তো আমাদের অভিভাবক হিসেবে মাননীয়ার কাছে এই আবেদন থাকবে যে আমরা এই মুহূর্তে এক্ষুনি আমরা কিন্তু এই অচলাবস্থা কাটাতে চাই এবং আলোচনায় বসতে চাই, এবং সেই ভিত্তিতেই আমরা 5 দফা দাবি এবং যাতে দুপক্ষের মধ্যে স্বচ্ছতা সম্পূর্ণভাবে মেনটেন হয় এরকম পদ্ধতিতে আমরা এক্ষুনি আলোচনায় বসতে রাজি রয়েছি এবং আমরা সেই ভিত্তিতে কিন্তু পাঠিয়েছি। আমরা এই মেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা এখানে বসে আছি কখন এই মেল আসে, যেই মাত্র মেল আসবে আমরা এই 5 দফা দাবি এবং স্বচ্ছভাবে এই আলোচনা হবে, এই আলোচনা নিয়ে আমরা এক্ষুনি তার সাথে আলোচনার জন্য প্রস্তুত। এখানে স্বচ্ছতা মানে কি? আমাদের কাছে স্বচ্ছতার মানে প্রত্যেকটা মানুষ যাতে এই বিষয়ে স্বচ্ছভাবে জানতে পারে, সেটা দেখুন। আমাদের কাছে স্বচ্ছতার মানে যাতে প্রত্যেকটা লোক স্বচ্ছভাবে প্রত্যেকটা জিনিস জানতে পারেন। এবার যদি এই মেলের উত্তর আসে, আমরা আশা করছি মেলের উত্তর আসে, এবার যদি মেলের উত্তরই না আসে তাহলে আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করে কিভাবে? কিন্তু যদি মেলের উত্তর আসে, লাইভ স্ট্রিমিং এ রাজ্যের আপত্তি, মেলের উত্তরটা আসা অবধি আপনারা অপেক্ষা করুন, আমরা অপেক্ষা আছি। আমরা বৃষ্টি ভেজে এটার জন্য অপেক্ষা করছি যে এতগুলো মানুষ কিসের জন্য অপেক্ষা করছে, এতগুলো মানুষ এই জন্যই অপেক্ষা করছে যে এক্ষুনি আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমে অচলাবস্থা কাটবে, আমাদের 5টা দাবি পূরণ হবে এবং আমরা এই জায়গা থেকে একটা সুষ্ঠু জায়গায় পৌঁছবো। সেই জায়গাটা আমরা ওই মেলের উত্তর আসা অব্দি অপেক্ষায় রইলাম।
সঙ্গে আলোচনায় বসতে তারা রাজি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরে মেল পাঠিয়েছেন তারা। সময় ও জায়গা জানতে চেয়ে এই মেল করা হয়েছে। আলোচনা প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে এমনটাই দাবি রাখছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সময় ও জায়গা জানতে চেয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে মেল জুনিয়র চিকিৎসকদের। যে কোনো সময় যে কোনো জায়গাতেই আলোচনায় বসতে রাজি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তবে আলোচনা প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। যে শর্ত এর আগে তারা রেখেছিলেন আমরা দেখেছিলাম, যদিও সেই সংক্রান্ত শর্ত নিয়ে আজকের এই সাংবাদিক বৈঠকে তারা স্পষ্টভাবে নিজেদের অবস্থান স্পষ্ট না করলেও তারা বলছেন যে আলোচনা প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে, তাহলেই তারা আলোচনা করবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরে তারা আলোচনায় বসতে চেয়ে মেল পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলোচনায় বসতে চান বলেই জানিয়ে দিয়েছেন। সময় ও জায়গা জানতে চেয়ে মেল করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। চারটে চারদিক এখনকার মতো নেই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।